যাদেরকে ওই যে ফিচ্ছি হান্নান ফিচ্ছি হাল্লাল অমক সমক সব রিলিজ করে দিল না, এখন তো তাদের আবার গ্রেপ্তার করতেছে। পরিষ্কার প্রমাণ তো রয়েছে যে এরা এই গণহত্যার সাথে জড়িত, নির্দেশদাতা। এই দেশে সব কিছু সম্ভব। যারা আশ্রয় দিয়েছে তারা কি ফিরিয়ে দিবে কিনা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির ফিটপ্রিন্টস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি ও রবিবার এই অনুষ্ঠানটিতে আমি থাকছি এস.এম. তানভীর। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি বিচার ও নিবন্ধন। প্রিয় দর্শক, আপনারা জানেন এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ থেকে শুরু হয়েছে ফ্যাসিবাদ ট্যাগধারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং আজই একটি রায়ের মাধ্যমে জামায়াতের যে নিবন্ধন বাতিল করেছিলেন বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ফ্যাসিবাদ যাই বলি না কেন আমরা, সেটার একটা রায় পেয়েছে জামায়াত ইসলাম এবং তাদের কার্যক্রম আবারও সামনে এগিয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতেছি। আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। এরপরেই আছেন শহীদুল ইসলাম শহীদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন টিইউজে। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। শহীদুল ইসলাম শহীদ ভাই, আপনাকে দিয়েই শুরু করি। আজকে কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং সেটি কিন্তু সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। এই বিচার কার্যক্রম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সব মিলে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে, আমার সহ আলোচক এবং আমাদের সিনিয়র সাংবাদিক জনাব এম.এ. আজিজ ভাইকে। তো আপনি যে বিষয়টি দিয়ে শুরু করলেন আজকে, যে প্রথমেই আজকে ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, এটি আনুষ্ঠানিকভাবে আজকে আদালতে এসেছে এবং সেখানে 3 জন আসামির কথা বলা হয়েছে। এখানে 1 নম্বর আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি। তো 2 জন তো পলাতক রয়েছেন এবং পুলিশের আইজিপি বোধহয় তিনি কারাগারে রয়েছেন। তো আজকে যেই মামলাটি কোর্টে আসছে ট্রাইব্যুনালে, তো সেখানে বলা হয়েছে যে তো এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের শুরু হয়েছে। সেখানে সম্ভবত 8,000 পাতার অভিযোগপত্র আসছে। এখানে মূল অভিযোগ 135 পৃষ্ঠার, আর আনুষঙ্গিক যে অভিযোগগুলো রয়েছে এগুলো প্রমাণ করবার জন্য সেখানে আরও সম্ভবত 8,747 পেজের এই অভিযোগপত্র দায়ের করা হয়েছে আজকে। সেটি নিয়ে শুনানি শুরু হয়েছে। আমরা মনে করি যে এই বিচারটি নিয়ে অনেক ধূম্রজাল ছিল, অনেক শঙ্কার জায়গা ছিল যে বিচারটি শুরু করতে পারবেন কিনা, দেরি হচ্ছে কেন। এই বিষয়গুলোর সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে বিচারটি শুরু করলো। এবং আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই বিচারটিকে এটি ক্রেডিবল করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য এটিকে বলা হয়েছে যে এটি সরাসরি সম্প্রচার করা হবে বিভিন্ন গণমাধ্যমে, এবং যার প্রমাণ আমরা আজকে দেখেছি এটি বাংলাদেশ টেলিভিশন এটি প্রচার করা হয়েছে। তো আমরা মনে করি যে বিগত দিনে, বিগত সরকারের আমলে যুদ্ধ অপরাধের বিচারের নামে, মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে যে অবিচার করা হয়েছে এবং সেখানে যে অন্যায়গুলো করা হয়েছে, বিচারের নামে যে অবিচার করা হয়েছে, তো আমরা আশা করি যে সে ধরনের কোনো অন্যায়, সে ধরনের কোনো অস্পষ্টতা এই ট্রাইব্যুনালের মধ্যে থাকবে না এবং সেটি তারা নিশ্চিত করেছেন। তো আমরা আশা করি যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই শাহাদাতের ঘটনা ঘটেছে, প্রায় 2,000-এর মতো ছাত্র জনতা নিহত হয়েছেন, 30,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছে, সেই বিচারগুলো এখানে হবে। তো এটি জনগণের প্রত্যাশা এবং যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের প্রত্যাশা। শুধু এটি নয়, আমার মনে হয় যে এই ট্রাইব্যুনালে অন্যান্য যে অপরাধগুলো ছিল বিগত সরকারের আমলে, যেমন আয়নাঘরের গুম, ক্রসফায়ারের নামে যে অনেক এদেশের রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, সবগুলো বিচারেই আস্তে আস্তে ক্রমান্বয়ে আসবে এই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে। তো যেই অবিচারের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, আশা করা যায় যে সেখান থেকে দেশ এবং জাতি ভবিষ্যতে মুক্তি পাবে এই বিচারের মধ্য দিয়ে। জি, ধন্যবাদ ফিরব আপনার কাছে। আমি আজিজ, আমরা যে বিচার কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে কত দ্রুত সম্পন্ন করা যায় কিংবা আশার আলো দেখার জন্য সরকারের যে পদক্ষেপগুলো সেগুলো যথেষ্ট কিনা, এবং সরকারের কিন্তু একটা ম্যান্ডেট হচ্ছে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার।
এই বিষয়টি আজকে জনগণের চাহিদা ছিল, জনগণের আকাঙ্ক্ষা, এই বিচার কার্যক্রম আজকে শুরু হয়েছে। এটি আসলে কত দ্রুততার সাথে সম্পন্ন করা যায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক, আমার নেতা ডিভিজের প্রেসিডেন্ট শহীদুল ইসলামকে। দেখেন, আমি কিন্তু এই সরকারের কাজের উপরে খুব বেশি আস্থা রাখতে পারি না। সরকার তো 10 মাস পড়েছে, মাত্র একটি মামলায় চার্জশিট দিল এবং হিয়ারিং শুরু হলো, মাত্র একটি মামলা। বিবিসি রিপোর্ট করেছে বাংলাদেশের বাইরে পলাতক নেতারাই আছে 200-র মতো এবং ভারতেই আছে 100। তারা ওখান থেকে তাদের এই সংগঠন চালায়। তো এদের সবারই বিচার করতে হবে, এর বাইরে তো আছে বহু অসংখ্য। এই বিচার যে কত বছরে ঠিক শেষ করতে পারবে আমার এটা বোধগম্য না, কারণ আমি তো আর কোর্টেও ঘুরি না। তবে একটা বিচার আপনি ধরেন, এখানে বিচারে আসামি হচ্ছে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি সাহেব, 3 জন। এই 3 জনের বিরুদ্ধে কিন্তু বিচারটা শুরু হলো। 3 জন অবশ্য মানবতা গণহত্যার জন্য প্রধানত দায়ী, এটা আমি মানলাম, কিন্তু এর কেস তো বহু আছে। তবুও আমি বলবো যে শুরু তো হলো এই। কিন্তু অন্য যে কাজগুলো আছে সরকারের, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই সরকার দ্রুততম সময়ে যেটা বলছে, এই একটা কেসে হয়তো দিল। এখন তো আপনি দেখেন তো কোর্টে পার্টিকুলার কিছু কেস গেলেই জেলে যাও, আর কিছু কেস গেলেই খালাস হও, এরকম তো চলছে। আমি কিন্তু অ্যাসপারশন করছি না, কিন্তু এরকম মনে হচ্ছে। কারণ দেখেন, প্রথম দিকে যাদেরকে ওই যে পিচ্চি হাল্লাল অমক সমক সব রিলিজ করে দিল না, এখন তো তাদের আবার গ্রেপ্তার করতেছে। কেন? যাকে গ্রেপ্তার করলেন সে তো দাগী, তাকে কেন আবার গ্রেপ্তার করতেছেন না? এই জন্যেই আমি বলছি যে এখনও ধরেন বিদেশে রয়েছে পড়ে, সে খুনের কাছের আসামি, তারা নিয়ে জেলে দিছে, আবার জামিনও দেয়। 6 খুনের আসামি ডিটেনশনে ছিল, মানে রিমান্ডে ছিল, তার মামলা পেয়ে আবার দেশ ছেড়ে চলে যায়। এটা এই দেশে সব কিছু সম্ভব। এই জন্য আমি বলছি যে এটা বিচার হতে পারে, যেহেতু একটা সময় দিছে। এখন ধরেন একটা চার্জশিট গেছে, আমার তো মানে লয়ার তো সাবমিট করেছে চার্জশিটের উপরে একটা ছোটোখাটো হিয়ারিং দিয়ে দিল। আর এই আইনে কিন্তু আরও অনেক কিছু আছে, এই আইন কিন্তু বদলানো হয়েছে, সংশোধন করা হয়েছে, সেখানে সংগঠনের বিচারও করতে পারবে। হ্যাঁ, সুতরাং আমরা দেখি, সব কিছুই দেখি। কারণ সবাই তো চাচ্ছিল, যেমন আমি চাচ্ছিলাম যে আইনের মাধ্যমে ফেসিবাদী সরকারের বিচার হোক বা তার দলের বিচার হোক, কিন্তু এইভাবে ঢালাওভাবে গ্রেপ্তার আমি পছন্দ করি। তাহলে তো ফেসিবাদ আর এটা একই রইল। দেখেন, অনেক মামলায় দেখবেন একজন খুঁজতে হয়েছে নিউ মার্কেট, বিদেশে আছে আসামি 400-500 আসামি, তো একই সিস্টেম চলছে। এখন এই কেসগুলো কোনটা টেকে না। তবে এই 3 জন তো অনেক প্রমাণ পাওয়ার কথা, এই 3 জনের খালাস পাওয়ার কোনো চান্সই আমি দেখি না। তবু আমি বলবো যতটা স্বল্প সম্ভব অল্প হিয়ারিংয়ে, আমার মনে হয় না যে তাদের পক্ষে কোনো উকিল দাঁড়াবে। অল্প সময়ে হিয়ারিং দিয়ে আমার মনে হয়, এখন তো ওই যে ওয়ারেন্ট জারি করছে, ওয়ারেন্টের তো একটা সময় আছে, তারপর তো হিয়ারিং শুরু হবে। আমার মনে হয় অল্প হিয়ারিং দিয়ে রায় দেওয়া উচিত, কারণ এতে কোনো সন্দেহ নাই যে তারা ক্রাইম করছে, তারা গণহত্যার নির্দেশদাতা, এতে কোনো সন্দেহ নেই। ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটা, আসলে তাকে ফিরিয়ে আনা, সেই প্রক্রিয়া কতদূর? দেন, এটা সম্ভব না, আমি পরিষ্কার বলছি, সম্ভব না। ফিরে আনতে পারবে না এই সরকার। সে বাংলাদেশের অন্য সরকারও থাকলে, নির্বাচিত সরকার আনলেও সম্ভব না। কারণ আমাদের সাথে তাদের ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। আপনাকে দেখতে হবে যে শেখ হাসিনা যখন পালিয়ে যায় তার পরিবারের সদস্যদের নিয়ে, আমি এই জন্যই বলছি, অন্য কাউকে বলে নাই, সবরে ফেলাই দিয়ে পরিবারের সদস্য কিন্তু একটাও নেই, সব বিদেশ নিয়ে গেছে উনি। আগেই হয় সিগন্যাল দিছে, আগেই চলে গেছে, পরেরগুলো তো অনেক পালায় টালায় গেছে। তো আমি যেটা বলছি যে বন্দিময় চুক্তিতে একটা ধারা আছে, সেটা হচ্ছে যে বন্দি বিনিময়, ধরেন আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিছি, আমরা জেএমবির লোককে আনছি, তাদের তো হালাক করে দিছি, হ্যাঁ, এগুলো গেছে। এখন যদি ডিপ্লোম্যাটিক সম্পর্ক আমাদের ভালো থাকে, তাহলে তো অবশ্যই শেখ হাসিনাকে চিঠি দিছে, তাকে ফেরত দেওয়া উচিত, কিন্তু দিবে না। ওখানে একটা ক্লজ আছে, ক্লজটা হচ্ছে যদি যে দেশের অবস্থান করতেছে অর্থাৎ আসামি, সেই দেশ যদি মনে করে যে তাকে
ইন্টেনশনালি তাকে সাজা দেওয়া হতে পারে, অথবা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে দোষী সাব্যস্ত করা হতে, তাহলে তারা নাও ফেরত দিতে পারে। তো সুতরাং এখন তো ভারতীয় মিডিয়ার থেকে শুরু করে সরকার পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে আপনার তাকে শেল্টার দিছে, অর্থাৎ এটা ইন্ডিয়ার সরকারের সিদ্ধান্ত, ইন্ডিয়ান জনগণেরও সিদ্ধান্ত হয়ে গেছে, দেশের জনগণ, সে তো ছাড়বে না, আসতে দিবে না। তো জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে শহীদুল ইসলাম শহীদ। এই বিচার প্রক্রিয়া এবং দ্রুততম সময়ের মধ্যে শেষ করা যে কথাটি বলছিলেন আজিজ সাহেব, সেটা কি আসলে এই সরকারের সক্ষমতা আছে কিনা, এবং ফিরিয়ে আনার বিষয়টি তিনি বর্ণনা করেছেন, আসলে এই সরকারের পরে এই বিষয়ে আর কি করতে পারে? দেখুন, যেটি বলছে আজিজ ভাই যে স্বল্প সময়ের মধ্যে একটি বিচার হওয়া উচিত, দৃশ্যমান হওয়া উচিত, আমি মনে করি যে সেদিকে আগাচ্ছে। কিন্তু যেটি হয়েছে, যেটি আজিজ ভাই বললেন যে 10 মাস হয়ে গেছে ইতিমধ্যেই, তো আমি বলবো যে 10 মাস হয়ে গেছে এটির তো একটি যৌক্তিক কারণ ছিল। কারণ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের, আমি বারে বারে বলি যে এই কথাটি, যে এদেশের সমস্ত প্রশাসন ডিসফাংশনাল হয়ে গিয়েছিল, মানে পুলিশ প্রশাসন ফাংশনাল ছিল না, এরপরে আমাদের ব্যুরোক্রেসি কাজ করে নাই। তো এখন একটি নতুন সরকার আসার পরে তাদের কার্যক্রম পরিচালনা করবার জন্য তো তাদের হেল্পিং হ্যান্ড দরকার, যে পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে। সেই পুলিশ কি ফাংশনাল ছিল? সেটি ছিল না। তো সেটি ফাংশনাল করতে সময় লেগেছে, যার কারণে এখানে কিছুটা বিলম্ব ঘটেছে। আমি বলবো সেটি যৌক্তিক কারণেই ঘটেছে। তো এখন যেই কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে হ্যাঁ, এখন যে বিচারটি শুরু হয়েছে, যেটি আজিজ ভাই বললেন, এটিও তো সময় লাগবে। আসলে বিচার তো বিচারিক যে প্রক্রিয়াগুলো আছে, এখানে দেখেন যে সাক্ষী নিতে হবে। এখানে এই মামলায়, যে মামলাটি আজকে শুনানি শুরু হলো, এখানে 81 জন সাক্ষী। তো আমি যদি ধরে নেই যে সব সাক্ষী হয়তো পাওয়া যাবে না, কিন্তু ন্যূনতম একটা সংখ্যক সাক্ষী তো সাক্ষ্য নিতে হবে। এরপরে এই সাক্ষীর বাইরে যে ভিডিও, অডিও যে ক্লিপগুলো রয়েছে, সেগুলো সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাবে, এবং পত্রপত্রিকার যে নিউজ, সেটিও সাক্ষ্য হিসাবে গ্রহণ হবে। তো সেগুলো বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় যে এটি দেখে তারপর একটি রায় দিতে হবে। এবং এর পরিষ্কার প্রমাণ তো রয়েছে যে এরা এই গণহত্যার সাথে জড়িত, নির্দেশদাতা। তো সেখানে যেটি আজিজ ভাই বললেন যে এদেরকেও রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, আমরাও মনে করি এবং দেশের জনগণ মনে করে। সুতরাং এই বিচারটি যেহেতু দেশের জনগণ চায় এবং দৃশ্যমান বিচারটি হওয়া উচিত, তো সেই জনগণের প্রত্যাশা পূরণ করবার জন্য, বিপ্লবীদের প্রত্যাশা পূরণ করবার জন্য আমার মনে হয় যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, তাদেরও যে ওয়াদা, সেই ওয়াদা অনুযায়ী আমার মনে হয় স্বল্প সময়ের মধ্যে একটি বিচার দেশের জনগণ দেখতে পাবে। ফিরিয়ে আনার বিষয়টি আসলে সরকারের আর কোনো পদক্ষেপ আছে? যেটি আজিজ ভাই বললেন, আমিও আজিজ ভাইয়ের সাথে খানিকটা একমত যে ফিরিয়ে আনার ব্যাপারে তো এই সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই, আমাদের সরকারের ট্রাইব্যুনালেরও কোনো সদিচ্ছার অভাব নেই। তারা বলেছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু যেখানে তিনি গিয়ে আশ্রয় নিয়েছেন, যারা আশ্রয় দিয়েছে তারা কি ফিরিয়ে দিবে কিনা, তাদের কাছ থেকে বার্গেনিং করে আমাদের আনবার সেই শক্তি আমরা রাখি কিনা, সেটা একটা বিষয় আছে। এবং তারা কি সেই আন্তর্জাতিক যে আইন আছে, সেই আইন তারা মানেন কিনা। সেই আইন যদি মানতো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেখানে তিনি আশ্রয় নিয়েছেন, তাহলে তো তাকে সেখানে আশ্রয় দেওয়ারই কথা না, সুযোগ নাই। সে কিসের ভিত্তিতে সেখানে রয়েছে? তার পাসপোর্ট নাই, তার অন্য কোনো সুযোগ নাই, যে আইন আছে বিদ্যমান, সে আইনে এসে থাকতে পারে না, তারপরেও তাকে সেখানে আশ্রয় দেয়া হচ্ছে। এবং সেটি শুধু আশ্রয় দেওয়া হয় নাই, সেখানে সরকারি দল, বিরোধী দল মিলে সেখানে একটা সম্মিলিত একটা সভা করে তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে। তো রাষ্ট্রীয় কোনো বড় সংকট হলে যে ধরনের সভা করে সিদ্ধান্ত নেয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাকে সেখানে আশ্রয় দেওয়ার জন্য সেই ধরনের সভা করে বর্তমান সরকার, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং তাকে ফিরিয়ে দিবে সেই আশা করা আমাদের জন্য আসলে আমি মনে করি সেই আশাটা যৌক্তিক হবে না। আমরা তাকে ফিরে পাবো না, তার অ্যাবসেন্সে বিচারটা হয়তো হয়ে যাবে। জামায়াতের নিবন্ধন ফেরতের একটি সংক্ষিপ্ত আদেশ কোর্ট থেকে দেওয়া হয়েছে। এতে জামায়াতের আমির বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের আগের যে প্রতীক ছিল দাঁড়িপাল্লা, সেটি তারা পাবে এমনটি আশা প্রকাশ করেছে। আসলে যে 10 মাস সময় লাগলো এবং 10 মাস পরে তাদের এই রায়, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? না, এটা তো স্লো, সরকারের সব অ্যাকশনই স্লো আছে। আমি তো এটা পছন্দ করি না, সাপোর্টও করি না। এক্সিকিউটিভ অর্ডারে একটা দল নিষিদ্ধ করবেন, কার্যক্রম নিষিদ্ধ করবেন, আবার নিবন্ধন বাতিল করবেন, তাহলে দেশে গণতন্ত্রের প্র্যাকটিস কেমনে হবে? রায় হয়েছে, এটা যৌক্তিক রায়, কিন্তু আরেকটা আবার লাগায় রাখছে ল্যাস। আপনার তাদের জামাতের যে নিষিদ্ধ করছিল এক্সিকিউটিভ অর্ডারের আগে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ কিন্তু এটা ডিসিশন দিয়ে নিবন্ধন করে। তারা বলেন তো কোর্ট এখন তারা প্রতীক কোনটা পাবে?
এইটা রায় দেয় নাই, এটা ইলেকশন কমিশনের উপর ছেড়ে দিছে। এটা হলো রায় দেবে না, সুপ্রিম কোর্টে তারা রায় কেস করছে, তো রায় দিবে না, খালাস করে দেবে। তার ওখানে যেটা একবার এটা বাতিল হয়েছিল, যেটা বলা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের প্রতীক, এটা অন্যকে দেওয়া যাবে না, এই কারণে একবার প্রতীক বাতিল করছিল। তো সেটাও যদি হয়, আমার কথা হলো রায়টা তো পূর্ণাঙ্গ দেওয়া উচিত ছিল। এখন এই প্রতীক তো ইলেকশন কমিশন যে প্রতীক তৈরি করেছে আগের থেকে, সেই প্রতীকের ভিতরে তো দাঁড়িপাল্লা নাই। তাহলে ইলেকশন কমিশনকে আবার তো নতুন করে হয় সরকারের কাছে আসতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, অথবা তাকে যদি সে গায়েপুরে একটা প্রতীক দিয়ে দেয়, দাঁড়িপাল্লা দিবে কেমনে, তার কাছে তো প্রতীক নাই। এইটা একটা ঝুলাই দিছে। এটা আমি বলবো যে সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ রায় দেওয়া উচিত ছিল। আমরা যে নিবন্ধনের বিষয়টা বলি, যে 10 মাস পরে জামায়াত তাদের নিবন্ধন ফেরত পেয়েছে এবং অন্যান্য যে নতুন রাজনৈতিক দলগুলো আছে তারা নিবন্ধনের যে শর্তাবলী সেগুলো পূরণ করে হয়তো বা নিবন্ধনে আবেদন করেছেন। কিংবা আমরা যদি ডিসেম্বরের ইলেকশনের কথা বলছি, তাহলে এখনো অনেক, বিশেষ করে আমরা যদি এই অভ্যুত্থানের শক্তি যাদেরকে আমরা বলি ছাত্রদের, তাদের যে দল এনসিপি, সেটারও নিবন্ধন কিন্তু এখনো সম্পন্ন হয়নি। নিতে হলে তো অনেকগুলো শর্ত আছে, চাইতে হবে। এনসিপির কোনো গঠনতন্ত্র আছে? এনসিপির কোনো আদর্শ ডিক্লেয়ার করছে? এনসিপির কি আছে? ও তো অ্যাপ্লাই করার মতো নিয়মকানুনই অনুসরণ করে নাই। আর এরপরে প্রায় 20-25টা নিবন্ধন দল, এগুলো তো কারো গুদামের ভিতরে অফিস, কারো অফিসের ভিতরে অফিস, কারো শ্বশুরবাড়ি অফিস, এগুলো সব বাহুল্য। মানে আমি অবজারভারের তো ক্যারিয়ার শুরু, অবজারভারে হামিদুল হক চৌধুরী ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার, হলো মালিক। তো সে কইতেছে, তুমি কইতে সবাই, ও মিয়া তোমাদের দেশে এত, তোমরা এই এত ফটিকা, এত রাজনৈতিক দলকা, কয় ছাপ একটু ছাপলে সার্কুলেশন বাড়ে আর কি। কয় দাও মিয়া, একটা স্বাধীন দেশে 100টা পার্টি লাগে নাকি? তখন কয় তোমরা ছাপবো না, ওই ছাপও দেখেই ওরা পার্টি রাখে। তা আপনি দেখেন, আপনি বলেন, আমি একদিন টেলিভিশনে বলছিলাম, আমার ফ্যামিলির সদস্য 72 জন, আমার 40 জন ভোটার, এবং সব ঢাকা শহরে থাকে। আমি ইচ্ছে করলে তো একটা পার্টি ঘোষণা দিতে পারি, আমার খরচ নাই। ওরা গাড়ি নিয়ে আইব, কেউ রিক্সা নিয়ে আইব, প্রেস ক্লাবের সামনে দাঁড়াবে, আমি একা বক্তৃতা দিয়ে বাড়ি যা হয়ে গেছে কাম। আমার নিবন্ধন চাবো, সমস্যা কি? নিবন্ধন চাইতে হলে তো আপনার 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ আপনার জেলা, উপজেলায় আবার 200 জন করে মেম্বার থাকতে হবে, 200 জন করে। হ্যাঁ, আর 3 ভাগের 1 ভাগ জেলায় সংগঠন থাকতে হবে। এরকম অনেকগুলো শর্ত আছে। তো শর্ত পূরণ আপনার তো এইসব নতুন দল করতে পারবে না, এনসিপি রেডি নেই। তারপরে তাদের পুলিশ রাজনীতি কি, অমক কি তমক কি, সেগুলো তো দিতে হবে। তা আমার তো মনে হয় যে জামাতের সাথে বিএনপির সাথে তো এইসব এনসিপি আর এই নতুন দলের তুলনা হবে না। এটা পুরনো দল, এবং বিএনপির চাইতেও জামাত পুরনো দল। তো এদের তো সবই আছে। এরা তো এখন আপনি দাঁড়িপাল্লা যে কারণে অ্যাপিলেট ডিভিশন রায় দিছে, সেটা এখন কি হবে ইলেকশন কমিশনের ঘাড়ে ছেড়ে দেওয়া, তো আমার মনে হয় ঠিক হয়নি। কারণ অ্যাপিলেট ডিভিশন তো হাইয়েস্ট, আমাদের কাছে আল্লাহর ফোনেই জায়গা, তারা যা দিবে হেডে আইন। তো ওখানে ডিসিশন হয়েছে, তাহলে ওখানেই সব চূড়ান্ত করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আপনি না দেন ঠিক আছে, অন্য দাঁড়িপাল্লা না দেন ঠিক আছে, অন্য প্রতীক দেন, তাহলে প্রতীক তো অ্যালাউ করতে হবে, ইলেকশন কমিশনকে অ্যালাউ করতে হবে। ইলেকশন কমিশন প্রতীক দিবে কোত্থেকে? দাঁড়িপাল্লা তো নাই। হ্যাঁ, এই জন্যই বলছি, এইটা রায়টার সাথে আমি কিন্তু পুরোপুরি একমত হই নাই। পুরনো দল তাদের ক্লিয়ার করে দিতে পারতো। জি, ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম শহীদ। জামায়াত তো নিবন্ধন ফিরে পেয়েছে, তাদের আর নির্বাচন করতে মনে হয় না আর কোনো বাধা বিপত্তি থাকতে পারে। কিন্তু নতুন যে রাজনৈতিক দলগুলো আছে তারা এখনো অনেকগুলো নিবন্ধনে হয়নি, এবং তারা কিন্তু, আমরা এনসিপির কথাই যদি বলি, এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা একটা বড় ভূমিকা কিন্তু রাখছে। অপরদিকে আমরা দেখছি যে তাদের নিবন্ধনই এখন পর্যন্ত হয়নি, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে বিএনপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল যেভাবে দাবি জানিয়েছে, পাশাপাশি প্রেস সচিব কিন্তু বলেছেন 30 জুনের মধ্যেই নির্বাচন হবে। তো এই সময়সীমা এবং রাজনৈতিক দল সব মিলে আসলে নির্বাচন কেমনটা আশা করতে পারি আমরা? দেখুন, আমি একটু আজিজ ভাইয়ের সাথে একটু অ্যাড করে দেই। কোর্ট থেকে যে ডাইরেকশনটি দিয়েছে জামাতের নিবন্ধন এবং তাদের প্রতীকের ব্যাপারে, তো সেইখানে বলা হয়েছে যে প্রতীকের ব্যাপারে যে ডাইরেকশনটি দিয়েছে, যে নির্বাচন কমিশন যেটি মনে করবে, তারা যেটিকে যৌক্তিক মনে করবে সেটি তারা করতে পারবে। এটা একটা ডাইরেকশন। এটা যদি কোর্ট থেকে
অ্যাপিলেট ডিভিশন থেকে যেই রায়টি দিয়েছে এবং যেই ডাইরেকশনটি দিয়েছে, আমার মনে হয় যে ইলেকশন কমিশন তাদের প্রতীক বরাদ্দর ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা প্রতীক বরাদ্দ করতে পারবে। এটাই তারা যদি মনে করে যে না এখানে আর কোনো নাই, জামাতকে তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা এটি দিয়ে দিতে পারে। আমার মনে হয় যেহেতু ওইখান থেকে ডিরেকশনটি দেওয়া হয়েছে এই বিষয়টি। আর যেটি আপনি উল্লেখ করলেন যে নির্বাচন আজকে চিফ অ্যাডভাইজারের যে প্রেস উইংস থেকে বলেছে, প্রেস উইং থেকে মানে প্রেস উইং থেকে যে সংবাদ সম্মেলনটি যে সংবাদ সম্মেলনটি করেছে বোধহয় ফরেন সার্ভিস একাডেমি 26 জুন 30 জুন বাইরে যাবে না, জি, যে ফরেন সার্ভিস একাডেমিতে যে সংবাদ সম্মেলনটি করেছে সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে নির্বাচনটি ডিসেম্বর থেকে জুন এই থেকে বলছে যে ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে, মার্চে, এপ্রিলে, এমনকি জুনের 30 তারিখের মধ্যে হবে, জুনের পরে যাবে না। আজকে এটি নিশ্চিত করেছে। আমার মনে হয় যে তো যেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা জুন পর্যন্ত সময় চাই, তাহলে আমি যদি ধরে নেই যে এটি ডিসেম্বরে হয়তো হবে না, তো এরপরে যে কোনো একটা সময় হবে সেটি জুনের মধ্যে, তো সেখানে যদি হয় তাহলে এই দলগুলোর কি অবস্থা যাদের কোনো নিবন্ধন এখনও নাই, তারা যদি নির্বাচন করতে চায় তাহলে তো তাদের প্রত্যেকের জন্য তাদের নিবন্ধন করতে হবে। তো সেক্ষেত্রে নিবন্ধনের জন্য আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা খোঁজ খবর নিয়ে, তারা সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। তাদের যে শর্তগুলো আছে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাবার জন্য, সেই শর্ত পূরণ করবার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে ধারণা তারা এই ইলেকশন ডিক্লেয়ার করার আগে তাদের নিবন্ধন তারা এখান থেকে আদায় করে নিতে পারবে এবং সেদিকে তারাই আগাচ্ছে। এটি হচ্ছে তাদের পক্ষ থেকে বক্তব্য। আর সেই দিক থেকে সেটা যদি পারে সেটা আমরা স্বাগত জানাবো তাদেরকে। কিন্তু একটি রাজনৈতিক দল, যেটি আজিজ ভাই বললেন যে বিএনপি এবং জামাত অনেক পুরানো দল, তারা রাজনীতি দীর্ঘদিন থেকে করে, তো এখন সেইখানে একটি নতুন দল এবং যারা বিপ্লবী ভূমিকা রেখেছে সেই তরুণদের নিয়ে, ছাত্র এবং তরুণদের নিয়ে যে দলটি গঠিত হয়েছে, সেখানে যদি অভিজ্ঞ রাজনীতিকরা তাদেরকে সঠিকভাবে পরিচালনার জন্য তাদের যদি এরকম কোনো উপদেষ্টা পরিষদ বড়দের ভিতরে না থাকে, তাহলে এই দলটি নিয়ে সামনে আগানো তাদের জন্য কঠিন হবে। রাজনৈতিক দল, আমরা তো যারা মাঠে থাকি, যারা মাঠে রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা জানে যে একটি রাজনৈতিক দল এস্টাবলিশ করবার জন্য কি পরিমাণে লোক দরকার হয়, কি অর্থের যোগান সেটি কোত্থেকে আসে। এরপরে রাজনৈতিক দলের যে একেবারে রুট লেভেল পর্যন্ত যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, একেবারে রুরাল এরিয়া পর্যন্ত তৃণমূলে তাদের সংগঠন থাকতে হয়। সেই সংগঠন কায়েম করা অনেক কঠিন ব্যাপার, অনেক টাফ আসলে। সেই সময় বলে দেবে যে সেটি তারা পারবে কি না। একটা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করা, রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা, আর ক্ষমতার বাইরে থেকে নতুন দল প্রতিষ্ঠা করা, এটার মধ্যে পার্থক্য আছে অনেক। সুতরাং তারা যে প্রত্যাশা করেছিল, যে প্রত্যাশা নিয়ে শুরু করেছিল, আমার মনে হয় যে সেখানে খানিকটা তাদের সেই প্রত্যাশার জায়গায় কিছুটা ভাটা পড়েছে তাদের কাজকর্মে মনে হয়। আজকে আমি একটা নিউজ কোথায় যেন দেখলাম যে রাজনৈতিক দলগুলো কি করতেছে, যে নতুন এনসিপির কার্যক্রম এখন দৃশ্যমান হচ্ছে না, তারা কি নিয়ে ব্যস্ত আছে তারা বলতে পারে না। ওই নিউজটাই দেখলাম। বিএনপি তাদের কমিটি গঠন করবার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে, জামাত তাদের নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছে, এরকম একটা নিউজ করেছে। এর মানে তাদের যে একটা মানে নানা তথ্য উপাত্ত নিয়ে যে নিউজটি করেছে, এর মধ্যে রাজনীতির মাঠে তারা সরব আছেন। আমরা দেখেছি যে আজকে একজন এনসিপি নেতা বলেছেন বিএনপি ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে, তাদের হুঁশ ফেরত আসার ব্যাপারে। আচ্ছা দেখুন, এখন এই বিষয়টি এখন তাদের জায়গা থেকে বলেছে। বিএনপির এরকম কিছু তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে এরকম কিছু জিনিস প্রকাশ পেয়েছে যে দ্রুত নির্বাচনের কথাই তারা বারবার বলতেছে। তো আমরা খুশি হতাম যে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল যে জুলাই বিপ্লবের পরে যেই সংস্কারগুলোর ব্যাপারে আমাদের প্রত্যাশা ছিল যে এদেশে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, লুটতরাজের সাথে জড়িত, আয়নাঘরের সাথে যারা জড়িত, টাকা পাচারের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তো সেই বিচারের আওতায় আনার আগে আমরা শুধু নির্বাচনের দাবি যদি করি তাহলে একটা সন্দেহ তৈরি হয়, যার কারণে এটা আসলে তাদের কাজকর্ম দেখলে হয়তো বিএনপি ধরে নিয়েছে যে এখন রাজনৈতিক মাঠের যে অবস্থা তাতে যে নির্বাচন হলে, যে কোনোভাবে নির্বাচন হলেই তারা ক্ষমতায় আসবে।
এজন্য তারা বারবার নির্বাচন চাচ্ছে এবং সেটিকে সে ইঙ্গিত করেছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো এখন এটি তার জায়গা থেকে সে বলেছে, বিএনপির জায়গা থেকে বিএনপির একটা জবাব আছে, তারা একটা জবাব দেয়। তো আমরা মনে করি যে সাধারণ জায়গা থেকে গণমাধ্যম কর্মী হিসেবে এবং একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা মনে করি যে ন্যূনতম সংস্কারগুলো প্রয়োজন। এই হত্যাকারীদের বিচারের আওতায় আনা উচিত। এরপরে এই যে আরও যেই কি বলে আমাদের গুম খুন যেই এর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর দৃশ্যমান বিচার হওয়া উচিত, এটি আমরা মনে করি। আর যারা আইনের আওতায় এখনও আনা হয় নাই, যারা এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে আইনের আওতায় আনবার জন্য যেই ন্যূনতম চেষ্টাটুকু দরকার, এখন আমার মনে হয় যে সেই চেষ্টাটা খানিকটা ভাটা পড়েছে, সেই চেষ্টাটি নাই। ধন্যবাদ ফিরোজ আপনার কাছে। আমি আজিজ যেমনটি বলছিলেন শহীদুল ইসলাম শহীদ ভাই, আসলে বিএনপি মনে করছে এই মুহূর্তে ক্ষমতায় গেলে তারা একটি বিশাল সংখ্যা আসনে জয় লাভ করবে, কিন্তু ক্ষমতার পাশাপাশি বিরোধী দলেরও কিন্তু প্রয়োজন আছে দেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠার। যে এখন দল জামাত আছে, ওনার ভাষণে বিএনপি যদি সরকারে যায়, নেক্সট দল তো জামাত আছে, আর এনসিপি তো কোনো প্রতিদ্বন্দ্বিতা আসবে না। নির্বাচন যদি প্রেস সেক্রেটারির ভাষায়ও বলি, আগামী বছরের যদি জুনের 30 তারিখের ভিতরে হয়, এর ভিতরেও কিন্তু এনসিপি ফুরায় যাবে, পাইবেন না। এখন উপদেষ্টা খুঁজতেছে, কেউ যায় না। কারণ হচ্ছে 52 সাল থেকে 2024 সালে যত আন্দোলন হয়েছে সব ছাত্ররা নেতৃত্ব দিয়ে দিছে, ছাত্ররা কোনো সরকারের অংশীদারিত্ব নেয় নাই। 2, এই এনসিপির মতো নেতাদের মতো এত বিতর্কিত হয় নাই। এবং আমি বলবো এখানে ডক্টর ইউনূস একদম 8টা জেনারেশন, 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, ইউনিভার্সিটি 6টা আর 2টা, এই জেনারেশন শেষ করে দিছে। প্রত্যেকটা মিনিস্ট্রিতে দায়িত্ব দিয়ে দিছে, প্রত্যেকটা কমিশনে ছাত্রদের দিয়ে দিছে। বলেন, ছাত্রদের একটাবার বলছেন, উনি শিক্ষক একটাবার বলছেন ছাত্ররা তোমরা ক্লাসেও যাও, এ কাজও করো? বলেন, একটাবারও কয় নাই। বিজ্ঞানের যুগে 8টা ব্যাচ যদি ক্ষত হয়ে যায়, 8টা ব্যাচ যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, লেখাপড়ায় যদি মনোযোগী না হয়, বিজ্ঞানের যুগে যেখানে রোবট, আইওটি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া কোনো কাজ করতে পারবে না, প্রযুক্তির পেছনের লোক দরকার। অথচ এতগুলো সংস্কার কমিশন করছে, শিক্ষার সংস্কার কমিশন নেই। খেয়াল করছেন? এই যে বাজেট দিচ্ছে না, 1.7% হলো আপনার শিক্ষা খাতে বাজেট জিডিপির। এটা দিয়ে কি? এত মিসকিন তৈরি করা। শিক্ষকদের বেতন নাই, শিক্ষকদের ইনফ্রাস্ট্রাকচার নাই, ছাত্ররা পড়ে না। আমি তো লিখছি সমকালে, বিশাল করে লিখছি যে আমাদের দেশে বুয়েট সহ একটা ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা স্কুল 4th শিল্প বিপ্লবের উপযোগী না। আগামী 10 বছর পরে এই দেশ দেখবেন কোনো লোক প্রবাসে যেতে পারবে না, কোনো লোকের কাজ পাবে না কোথাও। কারণ আপনি দেখেন 2টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন রোবটে চলে, ওখানে শুধু ম্যানেজমেন্টের কয়েকটা লোক আছে। আগে ইন্ডিয়ান ছিল অর্ধেক, ওরা ভাগছে, বাংলাদেশি ওরা শিখছে, যা চলে রোবটে চলে, নাই। একটা রোবট ঘুরে সব কিছু কাজ করে দিতেছে। ফার্নিচার হাউস হাতিলে রোবট আছে, এইভাবে এখন রোবট অপারেশন করে। আপনি অপারেশন, ওই রোবটের ভিতরে ইনপুট দেওয়ার লোক লাগবে। এছাড়া সায়েন্সের আমি লিখছি তো আরও অবিশ্বাস্য কাণ্ড ঘটবে, আপনি জানেন না। আগামী 10 বছর পরে আর ডক্টর ইউনূস বলে উদ্যোক্তা হও, ব্যবসা করবে কোথায়? দেশে বিনিয়োগ নাই, দেশে ব্যবসা নাই, বিনিয়োগটা ব্যবসা করবে কোথায়? জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন প্রধান উপদেষ্টা, এবং এর মাধ্যমে জুলাই সনদ তৈরি করা হবে। যেই দ্বিমত তৈরি হয়েছিল, যে ঐক্যমত্যে ফাটল ধরেছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক, সেটি আবার পুনর্গঠিত হবে কিনা এই বৈঠকের মাধ্যমে? দেখুন, কালকে আবার ঐক্যমত্য কমিশনের যে মিটিংটি ডেকেছে, সেখানে বোধহয় এটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা থাকবেন সেখানে। তো আমার মনে হয় যে আজকে যে বিষয়টি পরিষ্কার করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, তো রাজনৈতিক দলগুলো যদি সেই কথার উপরে আস্থা আনে, তাইলে যেই একটা শঙ্কা তৈরি হয়েছিল সেই শঙ্কাটি কেটে যাবে আমার মনে হয়। এবং রাজনৈতিক দলগুলো কালকে যদি এই কথার উপরে আস্থা আসে এবং চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলবার পরে যদি তারা মনে করে যে হ্যাঁ তাদের আস্থা ফিরে এসেছে, তাহলে এই সংকটটা খানিকটা কেটে যাবে আমি মনে করি। তো রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনমুখী হয়ে যাবে, কারণ সামনে যে সময় আছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই সমস্যার একটা সমাধান আমরা দেখতে পাবো। তো
এটি আমার কাছে মনে হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে কোনো সংকটের সময় কিন্তু প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে ডেকে আলোচনা করেন, কিন্তু এই আলোচনার ফলাফল আসলে কি হলো সেটি কি সরকার প্রকাশ করেন? দেখুন, আমরা ফলাফল প্রকাশ করে কিনা সেটি একটি ভিন্ন বিষয়, কিন্তু যেই সংকটগুলো তৈরি হয় সংকটটা তো সাময়িকভাবে সমাধান হয়। তো আমরা যে সংকটগুলো দেখেছি, তো এই জুলাই বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, তারপরে যে ধরনের সংকট আমরা চিন্তা করেছিলাম, যে এক সময় একটা প্রত্যাশা ছিল এই জাতির যে আমরা অনেক কিছু পাবো, একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, রাষ্ট্র সঠিকভাবে সঠিক ধারায় চলবে। কিন্তু এই সমস্ত ঘটনাগুলোর পরে, এই বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে নানা ধরনের সমস্যা সংকট তৈরি হয়। তো সেই জায়গা থেকে যে সংকটগুলো তৈরি হয়েছিল, আমি মনে করি যে পিছনে এই সরকার সংকটগুলো সমাধান করবার ক্ষেত্রে তারা যে ভূমিকাগুলো নিয়েছিলেন এবং একটা সময় সমাধান হয়েছে। তো আমার মনে হয় যে সামনেও যদি এই ধরনের সংকট আসে, যে সংকটগুলো সমাধান সম্ভব এবং এই সংকটগুলো সমাধান করা উচিত। আমি মনে করি সেগুলো শুধু সরকারের একার পক্ষে এগুলো সমাধান করার চেষ্টা করা, একই সাথে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন, যারা মূল স্টেক হোল্ডার, তাদেরও সেখানে সহযোগিতা করা উচিত। কারণ এই ছোটোখাটো বিষয় নিয়ে যদি এইখানে সংকট তৈরি হয়, লাভবান কারা হবে, এই সংকটটা কোথায় গিয়ে ঠেকবে, সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে ধরুন একটি ফ্যাসিবাদী সরকার পালিয়ে গিয়েছে, তো আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছে, যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তারা কিন্তু বসে নেই। তারা সবসময় যেই বিগত সরকার ছিল তাদেরকে সব কিছুতে পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে এবং তারা চায় যে এখন যে সরকারটি আছে এই সরকারটি তাদের একটি ভয়ের কারণ। আমি যদি বলি যে ডক্টর ইউনূসের যে সরকার, উপদেষ্টা পরিষদ সরকার আছে, নানা কারণেই তারা এই সরকার নিয়ে তাদের একটা শঙ্কার মধ্যে, তাদের নানা ধরনের তারা সমস্যা মনে করেন ডক্টর ইউনূসকে। তো সেক্ষেত্রে এই ইউনূস সরকারকে ব্যর্থ করবার জন্য তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা এখনও বন্ধ করেননি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি ইউনূস সরকারকে ব্যর্থ করতে পারে, তাহলে শুধু এই ইউনূস সরকার ব্যর্থ হবে না, এই রাষ্ট্রটি ব্যর্থ হবে এবং আমাদের যে প্রত্যাশা ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাও ব্যর্থ হবে। সেই প্রত্যাশা আমরা সেই প্রত্যাশার জায়গায় যেতে পারবো না। কারণ হলো যে এই রাষ্ট্রটি গঠন করবার জন্য, যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে বিপ্লবটি হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, আমাদের সেই গণতন্ত্রের যে চাহিদা, সেই গণতন্ত্র আমরা যে ফিরে পেতে চাই, সেই গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে বাংলাদেশ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারের দিকে আবারও কিন্তু যাত্রা শুরু করবে। সুতরাং রাজনৈতিক দলগুলোরও এই সরকারকে উচিত তাদেরকে সহযোগিতা দিয়ে, তাদেরকে সঠিক নির্দেশনা দিয়ে সঠিক পথে চালানো। তো সঠিক পথে যদি চলে, রাজনৈতিক দলগুলোরও লাভ। কারণ হচ্ছে যে এই সরকার আমরা যাই বলি, হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস, এর বেশি তো আর বেশি সময় কাটাতে পারবেন না। আমরা চাই ডিসেম্বরে, রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চায়, বড় দল, তারা বলেছে আমরা জুনের মধ্যে করব। সুতরাং সময়ের ব্যবধান হচ্ছে 6 মাস। তো এই 6 মাস নিয়ে যদি আমরা একটি অস্থিরতা তৈরি করি, তাহলে কি হবে? তাহলে যেটি হবে, যদি এই সরকার, এই বর্তমান সরকার যদি ব্যর্থ হয়, উপদেষ্টা পরিষদের সরকার, তাহলে বিকল্প কি আমাদের সামনে, সেটি কিন্তু ভাবতে হবে আমাদের। সেই বিকল্পের দিকে সেই বিকল্প যদি চলে আসে, তাহলে রাজনৈতিক দলগুলো আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে। জি, ধন্যবাদ আপনাকে এম এ আজিজ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরই বলে এসেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আবার উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে, এমনটি বলেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। তারপরে আবার বলা হচ্ছে যে ছাত্রদের পদত্যাগও দাবি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এখন এসে আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে তারেক রহমান ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে একটা কঠোর পদক্ষেপ নিয়েছেন, এক প্রকার আলটিমেটাম দিয়েছেন। এই সময় আসলে এই কঠোর হওয়াটা কতটুকু যুক্তি? দেখেন, একটা অবিশ্বাস চরমে উঠেছে। আপনার কয়েকটি ঘটনা বলি। তারেক রহমান প্রথমে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, পরে আরেকটা কথা বলছে, কিন্তু জুনে বিএনপি মাঠে নামবে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়, মানে রোডম্যাপ ঘোষণা না করে। রোডম্যাপ বিষয়ে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন তিনি, 1 মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণার কথা বলেছেন। আমি দেখেছি জামাতের নেতা নায়েবে আমির ডক্টর তাহের ভাই, হ্যাঁ, শহীদ আব্দুল তাহের, তিনি কিন্তু আপনার বিবিসিকে বলেছে রোডম্যাপটা ঘোষণা করলে তো রাজনীতিতে একটা সংকটটা কাটে। তো আমার বক্তব্য হচ্ছে, সংকট কাটানোর তো একটা উদ্দেশ্য লাগবে, কতগুলো ইন্টেনশন দেখেন। তারেক রহমান ওইটা বলছে, বেগম খালেদা যে বলছে
গণতন্ত্র পথে পথে বাধাগ্রস্ত হচ্ছে। দেশ শিগগিরই গণতন্ত্রের দেশে শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এরপরে দেখেন জাপানে গিয়ে আপনি বলেন, প্রধান উপদেষ্টা বললেন একটি দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। এটা কি সত্য কথা? সত্য কথা? আমি তো মনে করি যে আমার তো চায়, সবাই চায়, শর্ত আছে, এইটা আগে করো এইটা পরে করো, ডিসেম্বরে চায়। দ্বিতীয়টা বলছে, এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, অর্থাৎ ওনার সাথে বসাই যায় না। রাজনৈতিক দল চিফ অ্যাডভাইজারের কাছে বসতে যায়, এইটি তো বেশি, বসাই যায় না আমার মনে হয়। তিনি বলেছেন যে একটি দল প্রতিটি দলের সাথে মানে পরামর্শক্রমে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার পরিচালনায় মানে অসহায় করে দেয়, ভাষার একটু তারতম্য অসহায় করে দেয়, তাহলে ওটার প্রেক্ষিতে নতুন ব্যবস্থা নেওয়া হবে। চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে না? তারপরেও বিএনপির পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, 2-3 বার চেয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইছে। সেখানে যে ছেলেটা উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তার পদত্যাগ চেয়েছে। ওনার ওখানে সিনিয়র উপদেষ্টা ছিল না, স্ট্যান্ডিং কমিটির মেম্বার গেছে 3টা, তাকে ওখানে রাখছে। এটাতে কি মেসেজ দেয়? উনি আপোষ চান না। এবারে দেখেন, কালকে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। এখানে প্রধান উপদেষ্টা কথা বলতেন, বলে তাদের সাথে প্যাসআপ করার চেষ্টা করতেন। হ্যাঁ, আগেই প্রেস উইংতে বলে দিছে ওই যে ডিসেম্বর জুন, একদিনও দেরি হবে না। তাহলে বসে লাভ কি? বসে লাভ কি? উনি তো ওনার জায়গায় খাড়া আছে। গণতন্ত্রের কথা হচ্ছে যে আর্ট অফ কম্প্রোমাইজ, আপনাকে সবাইকে ছাড় দিতে হবে। এবং আবার এও বলা হয়, যেমন মাহসুদুন বলছে যে গণতন্ত্র হচ্ছে, সে বলছে, যদিও সে তার দেশে পলিটিক্সটা ভিন্ন ছিল, যে রক্তপাতহীন যুদ্ধ। তা আপনি তো যেভাবে কথাটা আমি বললাম, যে বিএনপির পক্ষ থেকে একদমই আমার এই ভাষাগুলো দেখে মনে হচ্ছে না, এবং ডক্টর ইউনূস সাহেবের আচরণ দেখে মনে হচ্ছে না তিনি নির্বাচন দিবেন। আমি নিজেও মনে করি। কারণ হচ্ছে, যেমন আমার নেতা বলল না জুন পর্যন্ত কেমনে হবে? এখনই তো আসতে পারি না। আপনার এই দেশের আবহাওয়ায় আপনার বড় জোর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপরে আর নির্বাচনের মতো পরিবেশই থাকবে না। রোজা থাকবে, পরীক্ষা থাকবে, হ্যাঁ পরীক্ষা থাকবে, অনেক কিছু থাকবে, অর্থাৎ আবহাওয়া, বন্যা সবই থাকবে। আপনি নির্বাচন করতেই পারবেন না। তখন ওই হাজারতে পরের বছর যাইবেন, ওই হাজার পরের বছর। ওই যে আগে দেখতো না, ইউনূস যাইতো, উপদেষ্টা যাইতো, আগে উনি তো চেয়ারম্যান বিশ্ববিখ্যাত, 5 থেকে বলতো 5 বছর, আজীবন আজীবন। এখন এটা সমালোচনার কারণে বন্ধ হয়েছে, খেয়াল করছেন তো? এই জন্যে বলছি যে উনি নিজে ওয়েলকাম। আজকে এই ঘোষণাটা দেওয়া উচিত হয় নাই প্রেস সেক্রেটারি। কালকে তো বসবে প্রেস সেক্রেটারি। কি রাজনৈতিক দলের জামাতের চেয়ে বড়, বিএনপির চেয়ে বড়? সেইটা কয়ে দিচ্ছে তো বৈঠক করবে কেন? আর দ্বিতীয়ত আবার সংস্কার কি? সংস্কার তো বিএনপি জামাত দিছে, এটা বেসিস করে আপনি সংস্কার করতেন। নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন, এবং 5 বছর পরে অবশ্যই যেন ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করে, এই দুটো সংস্কার করলেই তো হইতো। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আজকে ফ্যাসিবাদের যে বিচার শুরু হয়েছে, সেটি সরকার বিচার প্রক্রিয়ার মাধ্যমে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।